Students, and welcome to another class on Haldari Academy online platform. আমরা গত বেশ কয়েকটা ক্লাসে ক্লাস 10 এর পাসিং অ্যাওয়ে অফ বাপু লেসন কমপ্লিট করেছি। তার গ্রামার, কোয়েশ্চেন আনসার্স সমস্ত অ্যাক্টিভিটিস গুলো কমপ্লিট করেছি। আজকে রাইটিং পার্টটা করব। রাইটিং স্কিলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বইতে সেগুলো তো আমরা একদম এলাবরেটলি ডিসকাস করব, তোমাদের লিখিয়েও দেব। সাথে সাথে আমরা শিখে নেব কিভাবে রাইটিং, কোনো অজানা রাইটিং তোমাদের পরীক্ষায় এলে সেটাকে তোমরা সাজিয়ে লিখতে পারবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বায়োগ্রাফি রাইটিং। বায়োগ্রাফি মানে কি? কোনো একজন ফেমাস ব্যক্তির, কোনো বিখ্যাত ব্যক্তির জীবন কাহিনী, সেটাই হচ্ছে বায়োগ্রাফি রাইটিং। তো আমরা কেন পড়ি বায়োগ্রাফি রাইটিং বা কেন লিখি? কারণ এই বিখ্যাত মানুষদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড থেকে কিন্তু আমরা অনেক মোটিভেশন পাই, ইন্সপিরেশন পাই। ইনাদের লেখা পড়ে, ইনাদের জীবনী জেনে আমরা আমাদের জীবনের কিন্তু অনেক উন্নতি করতে পারি, আমাদের জীবনটাকে আরো সুন্দর এবং আরো নৈতিক করতে পারি। সেই জন্যই কিন্তু বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে লেখা হয়। তো আজকে তোমাদের যে বিখ্যাত ব্যক্তির কথা আমরা পড়বো বা লিখবো, তিনি হলেন মৌলানা আবুল কালাম আজাদ। তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি গান্ধীজির একজন ভীষণ বড় ভক্ত ছিলেন এবং তিনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। স্বাধীনতা সংগ্রামী ইন দ্যাট সেন্স, তিনি একজন লেখক ছিলেন, একজন জার্নালিস্ট ছিলেন। তো তিনি বিভিন্ন তার লেখার মাধ্যমে, তিনি তার সাংবাদিকতার মাধ্যমে তার প্রতিবাদ জানিয়েছিলেন ব্রিটিশ রাজের বিরুদ্ধে। তো এইভাবেও লড়াই যে করা যায়, লেখার মাধ্যমে প্রোটেস্ট গড়ে তোলা যায়, বিদ্রোহ গড়ে তোলা যায়, এই যে কনসেপ্টটাকে যারা এনেছিলেন তাদের মধ্যে কিন্তু অন্যতম ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। সেই সূত্রেই আজকে আমরা তার যে জীবনী সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেব এবং সেগুলো লিখেও নেব। তাহলে চলো আগে আমরা পয়েন্টগুলোকে দেখে নিই এবং সেগুলো কিভাবে প্রত্যেকটা পয়েন্টকে ডিসকাস করা হয়েছে এবং কিভাবে তোমরাও সেরকম পয়েন্টগুলোকে ডিসকাস করে নিজেরা লিখতে পারবে, সেগুলো সবই এক এক করে শিখে নেব। তাহলে ফার্স্টে কোয়েশ্চেনটা যে রয়েছে তার কিছু পয়েন্টস রয়েছে। ফার্স্ট পয়েন্টে দেখো রয়েছে বর্ন অন 11th November 1888। দেখো এখানে কোনো সাবজেক্ট নেই, শুধু একটা ভার্ব দেওয়া হয়েছে বর্ন অন। হ্যাঁ, সেখানে এর আগে কিছু নেই। তাহলে এখানে আমাকে একটা সাবজেক্ট, কারণ আমরা জানি কোনো একটা সেন্টেন্স গঠন করতে গেলে তার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার, আর যা কিছু থাকে সেটা আমরা প্রোভাইড করি। কিন্তু পয়েন্ট যেটা তোমাদের দেওয়া রয়েছে সেখানে কোনো সাবজেক্ট নেই। তো আমাদের এখানে সাবজেক্ট কি? ফার্স্ট ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা কিন্তু আমরা শুরু করব যে ব্যক্তির সম্পর্কে আমরা বায়োগ্রাফি লিখছি তাকে দিয়ে। তাহলে আমরা এইখানে যে ব্যক্তির সম্পর্কে লিখছি তার নামটা লিখছি। দেখো এখানে আমি কিছু ইন্ট্রোডাক্টরি ধরো এক্সপ্রেশন ইউজ করেছি, সেটাও তোমরা নিজেরাও করতে পারো। কিভাবে করতে পারবে না, আগে পয়েন্টগুলো পড়ে নিয়ে দেখে নাও এই ব্যক্তি সম্পর্কে কোনো তার গুণাগুণ, তার কি কি গুণাগুণ এই হিন্টগুলোতে রয়েছে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে তিনি পোয়েট্রি কম্পোজ করতেন, তার মানে তিনি একজন পোয়েট ছিলেন। তিনি জার্নালিজমে করতেন, জার্নালিস্ট ছিলেন, এটাও বোঝা গেল। তিনি তার লেখালেখির মধ্য দিয়ে তিনি ব্রিটিশ এম্পায়ারের বিরুদ্ধে প্রোটেস্ট গড়ে তুলেছিলেন, তাহলে তিনি এক প্রকারের একজন প্যাট্রিয়টিস্টও ছিলেন। তাহলে যারা ব্রিটিশদের বিরুদ্ধে প্যাট্রিয়টিস্ট, যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে হোক কিংবা কোনো লেখালেখির মাধ্যমে হোক, তাদেরকে আমরা কি বলবো? প্যাট্রিয়টিস্ট। বা আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি ন্যাশনালিস্ট।
তোমরা এই ওয়ার্ডগুলো অবশ্যই লিস্ট করে রাখবে তোমাদের খাতায় এবং এগুলো নিয়ে কাল্টিভেট করবে, তবেই কিন্তু তোমরা একটা ভালো রাইটিং কম্পোজ করতে পারবে। কারণ এক্সামে কখনোই তোমাদের জানা বা পরিচিত কোনো রাইটিং নাও আসতে পারে, তাহলে অপরিচিত রাইটিং লিখতে গেলে কিন্তু তোমাদের স্টক অফ ওয়ার্ডস থাকতে হবে, ভোকাবুলারি থাকতে হবে এবং সঠিক ফিট ওয়ার্ড কোথায় ফিট করবে কোন ওয়ার্ডটা সেটাও জানতে হবে। তার জন্য তোমাকে কিন্তু ওয়ার্ড কালেক্ট করতে হবে, ওয়ার্ড পাওয়ার বাড়াতে হবে। তাই এই যে যে জিনিসগুলো তোমাদেরকে পয়েন্ট আউট করে দিচ্ছি সেগুলো তো তোমরা নোট করবেই, সাথে সাথে বিভিন্ন রাইটিং স্কিলের বই তোমরা ফলো করো। যে কোনো গ্রামার বই খুলে সেখান থেকে রাইটিং স্কিলগুলো পড়ো, নতুন নতুন শব্দের কালেকশন করো, ডায়েরিতে লিখে রাখো, সেগুলো রিভিশন করো, দেখবে তোমাদের ধীরে ধীরে রাইটিং স্কিলের একটা বিস্তর উন্নতি হচ্ছে। তো যাই হোক, আমরা পয়েন্টে ফিরবো। তিনি একজন পেট্রিয়টিস্ট বা একজন ন্যাশনালিস্ট ছিলেন, এটা আমরা জানলাম। সেই যে মানে কোয়ালিটিগুলো দেখেই একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমি কম্পোজ করেছি। এখানে আমি লিখেছি দ্য গ্রেট পোয়েট অ্যান্ড রাইটার মৌলানা আবুল কালাম আজাদ, সাবজেক্ট দিয়ে দিয়েছি, দেখো মৌলানা আবুল কালাম আজাদ আমার সাবজেক্ট এসে গেছে। তারপরে ভার্ব দিয়েছি ওয়াজ বর্ন। সবসময় মাথায় রাখবে যে কোনো এমিনেন্ট ব্যক্তির জন্মগ্রহণের ক্ষেত্রে আমরা এটাকে প্যাসিভে লিখি, ওয়াজ বর্ন। আমরা কখনোই শুধু বর্ন লিখবো না, তোমাদের পয়েন্টে কিন্তু শুধু বর্ন দেওয়া থাকবে, কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে ওয়াজ বর্ন। কারণ সবসময় মাথায় রাখবে বায়োগ্রাফি রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট টেন্স ইউজ করি, অলওয়েজ পাস্ট টেন্স ইউজ করি, সেই জন্য আমরা লিখবো ওয়াজ বর্ন। এখানে তোমরা এটাও লিখতে পারতে যে দ্য গ্রেট জার্নালিস্ট অ্যান্ড ন্যাশনালিস্ট, এটাও তোমরা লিখতে পারতে ওয়াজ বর্ন অন 11th নভেম্বর, যেটা আমরা পেয়েছি এই সমস্ত পয়েন্টগুলো থেকে। তো এগুলো একটু ভালো করে পড়ে নিলেই তোমরা বুঝে যাবে যে এই ব্যক্তি কে ছিলেন। সেখান থেকে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তোমরা ইজিলি লিখে দিতে পারো। এবার দেখো তার কাজ, এই যে তিনি কি কি করে গেছেন, তিনি পোয়েট্রি লিখতেন উর্দুতে। তাহলে এখানেও দেখো শুধু ভার্ব দেওয়া আছে, এখানে কিন্তু সাবজেক্ট নেই। সাবজেক্ট কিভাবে অ্যাড করতে পারি না, প্রথমে আমরা দেখে নেব যে সাবজেক্টে যে ব্যক্তি রয়েছেন তিনি কোনো মেল পারসন না ফিমেল পারসন। মেল পারসন হলে আমরা হি লিখবো, আমরা সবাই জানি, আর ফিমেল পারসন হলে আমরা শি প্রোনাউন অ্যাড করব, কারণ we will not repeat the noun again and again, so we will add a pronoun instead of the noun or in place of the noun. এবার দেখো তোমরা এক্ষেত্রে শুধু হি না ইউজ করে তোমরা বলতে পারো দিস গ্রেট ম্যান। এই ফ্রেজগুলো তোমরা একটু লিখে রাখো খাতায়। তোমরা কিন্তু যে কোনো বায়োগ্রাফির ক্ষেত্রে লিখতে পারো দিস গ্রেট ম্যান, অথবা কি লিখতে পারো দিস এমিনেন্ট পারসন। এমিনেন্ট, এমিনেন্ট মানে কি এমিনেন্ট, অথবা অর এই এমিনেন্ট মানে হচ্ছে ফেমাস। হ্যাঁ, তাহলে এইভাবে লিখতে পারো দিস গ্রেট ম্যান, দিস এমিনেন্ট পারসন, দিস ফেমাস পারসন। এইভাবেও কিন্তু তোমরা ইন্ট্রোডিউস করতে পারো একটা সেন্টেন্সকে। এখানে যেমন আমি করেছি সিম্পলি একটা প্রোনাউন ইউজ করে দিয়েছি, হি কম্পোজড পোয়েট্রি ইন উর্দু। তিনি উর্দুতে কবিতা সংকলন করতেন বা কবিতা লিখতেন। তো এখানে যেমন আমি শুধু হি লিখেছি, তাহলে তোমরা এইভাবে দিস গ্রেট ম্যান বা দিস গ্রেট সোল লিখতে পারো, মহাত্মা। হ্যাঁ, দিস গ্রেট সোল অর দিস গ্রেট পোয়েট। হ্যাঁ, কম্পোজড পোয়েট্রি, রচনা করেছিলেন কবিতা উর্দুতে। পরেরটাতে দেখো কি লিখেছি, এই যে বিসাইডস, বিসাইডস একটা প্রেপোজিশন যার অর্থ হলো ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন টু মানে সাথে সাথে, বাংলায় আমরা বলবো সাথে সাথে,
Besides being a poet, কবি হওয়ার সাথে সাথে he worked as a journalist. তিনি জার্নালিস্ট বা সাংবাদিক, তিনি একজন সাংবাদিকও ছিলেন। সাংবাদিক ছিলেন who protested, যিনি বিরোধিতা করেছিলেন বা বিরুদ্ধাচরণ করেছিলেন কাদের এগেইনস্টে? ব্রিটিশ রাজের এগেইনস্টে, ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি প্রোটেস্ট করেছিলেন। হ্যাঁ, তিনি আন্দোলন করেছিলেন কিসের দ্বারা? তার লেখালেখির দ্বারা। থ্রু হিজ স্পার্কলিং, স্ফুলিঙ্গের মতো লেখা। হ্যাঁ, স্পার্কলিং মানে কি? দেখো, স্ফুলিঙ্গ। হ্যাঁ, তো তার স্ফুলিঙ্গের মতো যে লেখা, আগুনের একদম স্ফুলিঙ্গের মতো তার যে রাইটিংস, সেই রাইটিংসের দ্বারা কিন্তু তিনি প্রতিবাদ জানিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে। এবার দেখো নেক্সট পয়েন্টটা কি রয়েছে। আমরা এই পয়েন্ট অবধি এলাবোরেট করলাম, ওয়ার্কড অ্যাজ এ জার্নালিস্ট, প্রোটেস্টেড এগেইনস্ট ব্রিটিশ রাজ। তোমরা যদি এত কিছু নাও লিখতে পারো, সিম্পলি তোমরা একটা প্রোনাউন ইউজ করে দাও, দিস এমিনেন্ট পারসন ওয়ার্কড অ্যাজ এ জার্নালিস্ট বলে ফুল স্টপ দিয়ে দাও। তারপরে আবার এই ভার্বের সাথে আরো একটা প্রোনাউন ইউজ করে দাও, সাবজেক্ট। কি করবে? হি প্রোটেস্টেড এগেইনস্ট ব্রিটিশ রাজ। এখানে একটা ছোট্ট করে থ্রু হিজ রাইটিংস দিতেও পারো, অথবা যদি নাও মনে থাকে শুধুমাত্র হি প্রোটেস্টেড এগেইনস্ট ব্রিটিশ রাজ দিলেও কিন্তু তোমার সেন্টেন্স উইল বি অল কারেক্ট। নেক্সট পয়েন্টে কি আছে দেখো, এনথুজিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিজ আইডিয়াস। এনথুজিয়াস্টিক সাপোর্টার, এখানে কোনো সাবজেক্ট নেই, কে যে এনথুজিয়াস্টিক সাপোর্টার সেটা বলা নেই। সেটা আমরা ইজিলি বুঝতে পারছি যে যে ব্যক্তির সম্পর্কে আমরা কথা বলছি তিনি হচ্ছেন সেই এনথুজিয়াস্টিক সাপোর্টার। তাহলে এখানে আমি আবারও একটা সাবজেক্ট দিয়ে দেব, একটা প্রোনাউন দিয়ে দিতে পারি, তাই তো? দেখো সেটাই আমি করেছি। হি ওয়াজ অ্যান এনথুজিয়াস্টিক সাপোর্টার, তিনি একজন অত্যন্ত আগ্রহবান, অত্যন্ত আগ্রহশীল বলতে পারো, অত্যন্ত আগ্রহশীল একজন সমর্থক। অত্যন্ত আগ্রহশীল একজন সমর্থক। কার সমর্থক ছিলেন? না, গান্ধীজির আইডিয়ার সমর্থক ছিলেন। হি রোট মেনি বুকস। এবার দেখো পরের যে পয়েন্টটা রয়েছে, এই যে রোট মেনি বুকস, এখানেও সেই দেখো শুধু ভার্ব রয়েছে কিন্তু সাবজেক্ট নেই। সাবজেক্ট আমরা জানি, সেটা হচ্ছে একটা প্রোনাউন দিয়ে দেবো, হি। সিম্পলি দেখো, খুব ইজিলি কিন্তু আমি তোমাদের লেখাটা শিখিয়ে দিচ্ছি যাতে তোমরা যে কোনো টপিক এলেই এটাকে লিখতে পারো। হ্যাঁ, হি রোট মেনি বুকস দিয়ে লাইক ইন্ডিয়া উইন্স ফ্রিডম, গুবারে খাতে, এটসেট্রা। এই পয়েন্টটা এখানে এলাবোরেট করে দিলাম সিম্পলি। নেক্সট দেখো কি আছে, ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। একদম আবার সেই এখানে দেখো ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এখানে না তো কোনো সাবজেক্ট রয়েছে আর না তো কোনো ভার্ব রয়েছে, সাবজেক্টও নেই ভার্বও নেই। তাহলে এখানে এই পয়েন্টটাকে এলাবোরেট করতে গেলে আমাকে একটা সাবজেক্ট দিতে হবে, আবার একটা ভার্বও দিতে হবে। দেখো যেভাবে বলছি সেইভাবেই লেখা আছে, হি বিকেম। দেখো পাস্ট টেন্সে লেখা আছে কিন্তু এটা একটু মাথায় রাখবে, বিকেম। তো বিকাম আমরা কি জানি? বিকাম, বিকেম, বিকেম, তাই তো? তাহলে হি বিকেম দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারতের প্রথম তিনি একজন কি বলে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। চলো নেক্সট পয়েন্ট কি আছে দেখো, যে বার্থডে সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে, জন্মদিন পালিত হয় ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে, জাতীয় শিক্ষা দিবস হিসেবে। তাহলে কার বার্থডে পালিত হয়? অবশ্যই মৌলানা আবুল কালাম আজাদের বার্থডে পালিত হয়। তাহলে সেইটা লিখেছি আমি কিভাবে, দ্য বার্থডে অফ দিস গ্রেট এডুকেশনিস্ট ইজ সেলিব্রেটেড। দেখো এখানে তোমরা অনেকে বলতে পারো ম্যাম আপনি বলেছেন যে পাস্ট টেন্সে লিখতে, তাহলে প্রেজেন্ট কেন দিয়েছি? হ্যাঁ, অ্যাজ পার দ্য সেন্স, নিশ্চয়ই এটা শুধু পাস্টেই সেলিব্রেট করা হতো তা নয়, এখনো সেলিব্রেট করা হয়, সেই জন্য আমি এটা
ইজ করেছি। তো কখনো কখনো অ্যাজ পার দ্য সেন্স আমরা টেন্সের ওই একটু আধটু এদিক ওদিক করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম আমরা পুরো রাইটিংটাই কিন্তু আমরা লিখবো past tense. Remember this. The birthday of this great education is celebrated as the National Education Day. Simply এই পয়েন্টটা আমরা কমপ্লিট করে দিলাম। এরপরে লাস্ট যে পয়েন্টটা রয়েছে, died on 22nd February 1958. এটাকে দেখো কিভাবে এলাবোরেট করতে পারি। অন দিয়েছি কারণ আগে ডেটটা দিয়েছি, তাই ডেটের আগে আমরা সবসময় জানি প্রেপোজিশন হয় on 22nd February 1958 the great soul left us, আমাদের ছেড়ে চলে গেলেন, with all his notable works, তার সমস্ত বিখ্যাত কাজকর্ম এবং সৃষ্টিকে স্মরণ করিয়ে দিতে, মানে স্মরণ করাতে বা স্মরণ করিয়ে দিয়ে তিনি কি করলেন, আমাদের ছেড়ে চলে গেলেন। তোমরা এটাকে সিম্পলি লিখতে পারো যে this great soul হ্যাঁ died, এখানে কিন্তু তোমরা was died লিখবে না। যেমন বর্ণের ক্ষেত্রে was born লিখেছিলে, এখানে কিন্তু was died কখনো ইউজ করবে না, শুধু died লিখবে। this great soul died on 22nd February, যা আছে তাই 1958। অথবা this great soul এটাকে died না করে তোমরা left us করতে পারো, আমাদের ছেড়ে চলে গেলেন। তো যে কোনো ভাবেই তোমরা এটাকে এক্সপ্রেস করতে পারো, কিন্তু মাথায় রাখবে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ তোমাদের কিন্তু সাজিয়ে লিখতে হবে। সাথে সাথে প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে দেখবে সাবজেক্ট এবং ভার্ব যদি থাকে তাহলে এক্সট্রা করে অ্যাড করার প্রয়োজন নেই, আর ভার্ব যদি না থাকে তাহলে কিন্তু অ্যাজ পার ইউর সাবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব তোমাকে অ্যাড করতে হবে। আর সেন্টেন্সগুলো সবগুলো কিন্তু পাস্ট টেন্সেই লেখা হবে। তো এইভাবেই যদি আমরা ধরো সাপোজ এটা তোমরা মৌলানা আবুল কালাম আজাদ পড়লে, সাপোজ আমাদের পড়লো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে আমরা কি লিখতে পারি, এরকম ভাবে লিখতে পারি যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর was a great son of Bengal. এটা একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হিসেবে আমরা লিখে দিলাম, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর was a great son of Bengal। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা আমার কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, এটা হয়তো তোমাদের পয়েন্টে দেওয়া থাকবে না। নেক্সট ধরো তোমাদের পয়েন্টে দেওয়া রইল যে বর্ন অন, এটা তো পয়েন্ট রয়েছে, বর্ন অন 26th September 1820, এটা তোমাদের কি থাকবে, হিন্ট দেওয়া থাকবে, born on 26 September 1820। তাহলে আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো কি লিখতে হবে। তোমরা পয়েন্ট অনুযায়ী কি লিখবে, this eminent Bengali, তুমি বেঙ্গলি না করে পার্সনও করতে পারো, this eminent person, তাহলে was born on দিয়ে 26 September 1820। যদি তোমাদের পয়েন্টে দেওয়া থাকে, নিশ্চয়ই দেওয়া থাকবে, তোমরা লিখবে এই যে ধরো 26 September 1820, এবার পয়েন্টেও তোমাদের নিশ্চয়ই দেওয়া থাকবে, তোমরা লিখবে at বীরসিংহ ভিলেজ। তোমরা সবাই নিশ্চয়ই জানো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বার্থ প্লেস বীরসিংহ ভিলেজ, বীরসিংহ ভিলেজ অফ মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তাই তো, মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাহলে এইভাবে নিশ্চয়ই তোমরা পয়েন্টগুলোকে বলতে পারবে। এরপরে দেখবে সেই ব্যক্তির কি প্রাইমারি এডুকেশন সম্পর্কে, তার আগে
তার প্যারেন্টাল ইনফরমেশন থাকে, তার বাবা মায়ের কিছু ইনফরমেশন দেওয়া থাকে। এখানে যেমন তোমরা মৌলানা আবুল কালাম আজাদের পাওনি, কিন্তু বিদ্যাসাগর দেওয়া থাকলে কিন্তু তার বাবা মায়ের একটা ইনফরমেশন দেওয়া থাকবে। তখন তোমরা কি লিখবে? হিজ ফাদার্স, দেখো ফাদার্স একটা অ্যাপোস্ট্রফি এস কিন্তু দিতে হবে তোমাকে। ফাদার্স নেম ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তাহলে এইভাবে তোমরা লিখতে পারবে, হিজ ফাদার্স নেম ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। আর কি? তার অ্যান্ড দিয়ে, অ্যান্ড মাদার্স নেম ওয়াজ ভগবতী দেবী, অ্যান্ড মাদার্স নেম ওয়াজ ভগবতী দেবী, তাই তো? তাহলে এইভাবে আমরা প্যারেন্টাল ইনফরমেশনটাকে এলাবরেট করব। এরপর ধরো বললো প্রাইমারি এডুকেশন, তাহলে আমরা কি লিখবো? হি গট হিজ প্রাইমারি education, he got his primary education from a village, চলো এখানে আর জায়গা নেই বলে আমি এটা রাব করছি, ভিলেজ প্রাইমারি স্কুল। তাহলে এটা তার এলিমেন্টারি স্কুল, এখানে তোমরা বলতে পারো এলিমেন্টারি এডুকেশন বলে তোমাদের পয়েন্ট দেওয়া থাকবে, মানে প্রাথমিক শিক্ষা। সেখানে তোমরা এটাও বলতে পারো যে হি গট হিজ এলিমেন্টারি এডুকেশন ফ্রম আ ভিলেজ স্কুল, যেরকমটা পয়েন্টে থাকবে সেই রকম ভাবেই লিখবে। তো তিনি বেশ কিছু তার ক্রিয়েশন রয়েছে, তিনি কি কি লিখে গেছেন, সেক্ষেত্রে আমরা লিখবো যে সেটা তোমাদের পয়েন্টেই দেওয়া থাকবে। হি রোট বর্ণ পরিচয়, খুব ফেমাস, আমরা সবাই অলমোস্ট ছোটবেলায় বর্ণ পরিচয় পড়েছি। বর্ণ পরিচয়, তারপরে কি কথামালা, হ্যাঁ, তারপরে কি বোধোদয়, তো এইগুলো তার ক্রিয়েশন, তিনি এইগুলো লিখে গেছেন। হ্যাঁ, যেমন ধরো উপক্রমণিকা, ফর চিলড্রেন তিনি লিখে গেছেন। এবং তার কাজ সম্পর্কে কি তিনি এটা তোমাদের অবশ্যই দেওয়া থাকবে যে হি established many schools or founded many schools for girls, এটা একটা ফেমাস পয়েন্ট অবশ্যই দেওয়া থাকবে তার কাজের যে জায়গাটা রয়েছে সেইখানে। তো এটা দেওয়া থাকলো তার কাজের পরিধি নিয়ে। তারপরে অ্যাট দ্য এন্ড আরো তিনি দিয়েছে যে হি অলসো introduced উইডো ম্যারেজ, তাই তো, বিধবা বিবাহ। তিনি উইডো ম্যারেজও কিন্তু চালু করেছিলেন, সেটাও কিন্তু পয়েন্টে দেওয়া থাকবে। যদি নাও থাকে তোমরা এই এক্সট্রা পয়েন্টগুলো কিন্তু একটু মাথায় রেখে, সবাই আমরা কম বেশি এগুলো জানি, একটু মাথায় রেখে যদি ইন্ট্রোডিউস করো, যদি নিজের থেকে লেখো, তাহলে কিন্তু তোমার লেখাটা অনেক বেশি সুন্দর এবং সাজানো হবে। এবং অ্যাট দ্য এন্ড আমরা কি করব এবং বলবো, এইভাবেই একইভাবে লিখবো দিস গ্রেট ম্যান, দিস অথবা দিস এমিনেন্ট ম্যান, অথবা দিস গ্রেট সোল। তাহলে শুধু ডায়েট লিখবো, মনে করে তোমরা এটা লক্ষ্য করো, আমি শুধু ডায়েট লিখছি। ডায়েট অন 29th July 1891, 29th July 1891। এইভাবেই কিন্তু আমরা আমাদের লেখাগুলোকে, প্রত্যেকটা লেখাকে সুন্দর করে সাজিয়ে কমপ্লিট করতে পারি। তাহলে চিলড্রেন, আজকে আমরা শিখলাম কিভাবে বায়োগ্রাফি লিখতে হয় এই ক্লাসে। তো নেক্সট ক্লাসে তোমাদের আরো একটা রাইটিং রয়েছে, সেটা আমরা শিখবো। একটা প্রিপারেশন রয়েছে, সেটা আমরা জানবো। লেখাটাও আমরা পড়বো এবং কিভাবে লিখতে হয় এইভাবেই কিন্তু আমরা একের পর এক পয়েন্ট বাই পয়েন্ট শিখে নেব। তো আজকের মতোই ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।